অনার্স তৃতীয় বর্ষ প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীদের আমি আজকে দেখাবো জেনেটিক্স ও প্রাণী প্রজনন। কোর্স কোড হচ্ছে 233105। এই কোর্সের আজকে আমরা দেখব মডিফিকেশন অফ মেন্ডেলস সেকেন্ড ল। তার ভেতরে এপিস্ট্যাসিস ও রিভার্সন আছে, প্লাস হচ্ছে কমপ্লিমেন্টারি জিন, আরও কিছু মানে মেন্ডেলের যে সেকেন্ড ল এর 9:3:3:1 হয়, এইটার যে ব্যতিক্রম যে বিষয়গুলো সেগুলো আমরা আজকের ক্লাসে দেখার চেষ্টা করব। তো মেন্ডেলের আমরা সেকেন্ড ল এর অনুপাত অলরেডি আমি বললাম যে 9:3:3:1 হয়, কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম আমরা দেখব। তো এক্ষেত্রে যেই এপিস্ট্যাসিস বিষয়গুলো আমরা যেহেতু দেখব, এই ক্ষেত্রে এপিস্ট্যাসিস কি আগে আমরা দেখি। তো এপিস্ট্যাসিস বিষয়টা হচ্ছে যে এমন কিছু, এটা নন অ্যালিলিক জিন হতে হবে। নন অ্যালিলিক জিন কাকে বলি? ধরলাম এখানে এইটা আর এইটা, এটা হোমোলোগাস ক্রোমোজোম, তাহলে এ আর এ হচ্ছে পরস্পরের অ্যালিল। কিন্তু যখন এরকম হবে যে এইটা হচ্ছে 1 নাম্বার জোড়া, এটা 2 নাম্বার জোড়া, এখানে একটা জিন আছে, তাহলে এ আর এরা দুজন হচ্ছে নন অ্যালিলিক জিন। এপিস্ট্যাসিস বিষয়টা হচ্ছে এরকম যে নন অ্যালিলিক জিনদ্বয়ের একজন যদি আরেকজনের ক্রিয়াকে বাধা দান করে, তাহলে এইটাকে আমরা বলি হচ্ছে এপিস্ট্যাসিস। আমি একটু সহজ একটা উদাহরণের কথা বলি। সেটা হচ্ছে যে তোমরা স্টুডেন্ট আর আমি হচ্ছে টিচার। তাহলে কি হলো যে আমি যখন ক্লাসে উপস্থিত থাকবো না, তখন তোমরা কি করবা? গল্প করবা। আর আমি যখন ক্লাসে ঢুকে পড়বো, তখন তোমাদের গল্প করাটা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ তোমাদের নেচারটা হচ্ছে, সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে গল্প করা, কিন্তু যখনই আমার উপস্থিতি ওখানে আসবে, তখন তোমাদের গল্প করাটাতে বাধাগ্রস্ত হবে। অর্থাৎ তোমরা এক ধরনের জিন, আমি আর এক ধরনের জিন, কারণ তোমরা স্টুডেন্ট, আমি টিচার। এখন আমার উপস্থিতি তোমার কাজটাকে বাধা দিচ্ছে, এই যে ঘটনাটা, তাকে কিন্তু বলা যাবে না, তাহলে জিন হয়ে যায়। এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে এপিস্ট্যাসিস। আর এখানে 2 ধরনের জিন থাকে, একটা হচ্ছে এপিস্ট্যাটিক জিন আর একটা হচ্ছে হাইপোস্ট্যাটিক জিন। যেই জিনটা কার্যক্রম অন্য জিনের কাজটাকে বাধা দেয়, তাকে বলা হয় হচ্ছে এপিস্ট্যাটিক জিন, মানে বাধা দানকারী জিনকে বলা হয় এপিস্ট্যাটিক জিন। আর বাধা প্রাপ্ত হয় যে জিনটা, তাকে বলা হয় হচ্ছে হাইপোস্ট্যাটিক জিন। সো এই ক্ষেত্রে আমি হচ্ছে, আমার উপস্থিতিতে যেহেতু তোমাদের কাজটা বাধাগ্রস্ত হয়, আমি হচ্ছে এপিস্ট্যাটিক জিন। আর তোমরা যেহেতু বাধাগ্রস্ত হচ্ছে, এর জন্য তোমাদেরকে বলা হবে হাইপোস্ট্যাটিক জিন। এটা সহজে মনে রাখার একটা প্রসিডিউর। তো এপিস্ট্যাটিক জিনের অনেক ধরনের টাইপস আছে, তো আমরা কিছু প্রকারভেদ এখানে দেখব। তো প্রথমে আসি হচ্ছে ডমিন্যান্ট এপিস্ট্যাসিস। ডমিন্যান্ট শব্দ দিয়েই আমরা বুঝতে পারছি এখানে কি হতে পারে। ডমিন্যান্ট মানে প্রকট, তাহলে একটা প্রকট জিন অন্য জিনের বৈশিষ্ট্যটাকে বাধা দিবে, এর জন্য এই জিনটাকে আমরা বলছি হচ্ছে প্রকট এপিস্ট্যাসিস। এক্ষেত্রে মেন্ডেলিয়ান রেশিওটা সেকেন্ড ল এর চেঞ্জ হয়ে যাবে। সবসময় মনে রাখবো যে আমরা টোটাল 16টা হবে, কিন্তু 9:3:3:1 হবে না, কিন্তু 16টাই হবে। যেমন এখানে 12:3:1, অর্থাৎ 12 3 15 1 16টাই কিন্তু আমরা পাচ্ছি। তো এখানে সহজ কিছু বিষয় থাকবে যেগুলো আমরা মনে রাখবো। ধরলাম যে এখানে প্রকট একটা বৈশিষ্ট্য হচ্ছে ব্ল্যাক, যার কারণে আমরা বড় হাতের বি ধরেছি। আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হচ্ছে ব্রাউন, অর্থাৎ বড় হাতের বি থাকলে সেখানে অবশ্যই ব্ল্যাক হবে, আর 2টা ছোট হাতের বি থাকলে সেখানে হবে হচ্ছে ব্রাউন। কারণ আমরা জানি প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের ক্ষেত্রে সবসময় দুটোই স্মল লেটার হতে হয়। আর এখানে আই হচ্ছে বড় হাতের আই আলাদা একটা, এইটা একই লোকাসের। আর ভিন্ন আরেকটা আমাকে বলেছি নন অ্যালিলিক হতে হবে, অন্য একটা লোকাসের যেই জিনটা, সে হচ্ছে বড় হাতের আই, সে এপিস্ট্যাসিস হিসাবে কাজ করবে, মানে এপিস্ট্যাটিক জিন। তাহলে তার উপস্থিতি হইলেই সেক্ষেত্রে কোনো রং তৈরি হবে না, অর্থাৎ সেই রংটা সাদা হবে। তাহলে আমরা যদি দেখি এখানে বড় হাতের বি থাকলেই হয়ে যাবে হচ্ছে ব্ল্যাক, আর 2টাই ছোট হাতের আই থাকতে হবে। শুধু এই ক্ষেত্রে একটা জিনিসই সহজভাবে মনে রাখার চেষ্টা করব, বড় হাতের আই আছে। প্রথম আমার আইডেন্টিফাইং বিষয়টা হচ্ছে বড় হাতের আই আছে কি নাই। যদি বড় হাতের আই থাকে, তাহলে অবশ্যই সেটা হবে হচ্ছে এপিস্ট্যাসিস।
সহজ কথা। এরপরে আমি দেখব দ্বিতীয় নাম্বার হচ্ছে আমার বড় হাতের বি আছে কিনা। যদি বড় হাতের বি থাকে কিন্তু বড় হাতের আই নাই, তাহলে সেটা রং তৈরি করবে এবং সেটা হবে হচ্ছে ব্ল্যাক। আর যখন দুইটার কেউই থাকবে না, তখনই শুধুমাত্র আমরা পাবো হচ্ছে ব্রাউন। সহজে আইডেন্টিফাই করার বিষয়টা। এক নম্বরে দেখব বড় হাতের আই আছে কিনা, থাকলেই সাদা, আর কোনো কিছু দেখার দরকার নাই। দুই নম্বরে দেখব বড় হাতের আই নাই কিন্তু বড় হাতের বি আছে কিনা। যদি বড় হাতের আই না থাকে কিন্তু বড় হাতের বি আছে, তাহলেই বুঝবো হচ্ছে ব্ল্যাক। এরপরের যে বড় হাতের আইও নাই, বড় হাতের বিও নাই, সবগুলোই ছোট হাতের অক্ষর, তখনই সেটা হবে হচ্ছে ব্রাউন। আমরা এক্ষেত্রে দেখি যে একটা সাদা কুকুরের গায়ের যে লোম সাদা, সেটা হচ্ছে ফিমেল ধরলাম, আর মেলের ক্ষেত্রে ধরলাম ব্রাউন কালার। ভাইস ভার্সাও ধরা যাবে, এরকম না যে এইটাই ধরেছি দেখে এইটাই ধরতে হবে যে মেল এইটা হবে ফিমেল, যে কোনোটাই হতে পারে। আচ্ছা, প্রথমটা সাদা, তার কারণ হচ্ছে বড় হাতের আই আছে, আর কিচ্ছু দেখবো না। পরেরটা ব্রাউন, কারণ বড় হাতের আইও নাই, বড় হাতের বিও নাই। গ্যামেট তৈরির ক্ষেত্রে আমরা বরাবরই শিখেছি যেটা, যে একটা নাম্বারিং করব মনে মনে 1 2 3 4। সেক্ষেত্রে হবে 1 নাম্বারের সাথে 3 নাম্বার, 1 নাম্বারের সাথে 4 নাম্বার, 1 নাম্বারের সাথে এই 2 নাম্বারের সাথে 3 নাম্বার, 2 নাম্বারের সাথে 4 নাম্বার। এটা হচ্ছে গ্যামেট তৈরি করার নিয়ম। ঠিক একইভাবে 1 2 3 4। তোমাদের সমস্যা হয় এর সাথে একে গুলিয়ে ফেলো, এইটার সাথে এইটার কম্বিনেশন করো, কিন্তু এটা করা যাবে না। কারণ এইটা হচ্ছে ডিম্বাণু তৈরি করবে, এই পাশে শুক্রাণু তৈরি হবে, তাহলে এখন মিলবে না। শুক্রাণু ডিম্বাণু তৈরি হওয়ার পরে আমার কম্বিনেশনটা করতে হবে। আর গ্যামেট তৈরির নিয়ম 1 3 1 4 2 3 2 4। জাস্ট এইটুকু কথা মনে রাখলেই অনেক সহজ হয়ে যাবে এই সেকেন্ড লয়ের যে কোনো কিছুর ক্ষেত্রে। তো প্রথমে আসি হচ্ছে 1 3 মানে হচ্ছে বড় হাতের বি বড় হাতের আই। এখানে যে কম্বিনেশনই করি না কেন সবগুলো একই হবে। পরেরটার ক্ষেত্রেও সেম, সবগুলা একই হবে। এখন যেহেতু সবগুলা একই রকমের হয়েছে, এজন্য একটা ডিম্বাণু নিলাম, একটা শুক্রাণু নিলাম। জাইগোট মানে অপত্য বা বংশধর আসবে, কম্বিনেশন হবে বড় হাতের বি বড় হাতের আবার সিস্টেমটা হচ্ছে যে একই লেটার পাশাপাশি রাখতে হবে, অর্থাৎ বি গুলাকে এক সাইডে রাখতে হবে, আই গুলাকে এক সাইডে রাখতে হবে, এবং সেক্ষেত্রে ক্যাপিটালকে আগে এবং স্মলকে পরে। সেক্ষেত্রে আমার আসলে হচ্ছে এইটা। আমি এখানে প্রথমে আইডেন্টিফাই করব বড় হাতের আই আছে কিনা, আছে, দ্যাট মিনস এটা হবে হচ্ছে সাদা, আর কোনো কথা নাই। এটা হচ্ছে F1 জেনারেশন। এখন আমি যখন সেকেন্ড জেনারেশনে যাব, সবগুলাই কিন্তু আমার এই কম্বিনেশনের এবং সবাই কিন্তু সাদা, কোনো ব্রাউন এখানে কিন্তু আর উৎপন্ন হবে না। সেকেন্ড জেনারেশনে যখন যাব তখন এই হচ্ছে ওই যে কম্বিনেশন F1 এর কম্বিনেশন। এই ক্ষেত্রে যদি আমি গ্যামেট তৈরি করি, তাহলে 1 3 মানে হচ্ছে বড় হাতের বি বড় হাতের আই, 1 4 বড় হাতের বি ছোট হাতের আই, 2 3 মানে বড় হাতের ছোট হাতের বি বড় হাতের আই, 2 4 মানে ছোট হাতের বি ছোট হাতের আই। এই পাশেও সেম হবে। যখন এরকম হয় যে গ্যামেটগুলা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের হয়, তখন আর আমরা একটা একটা নিয়ে করতে পারি না, মানে এখানে অনেক ধরনের কম্বিনেশন হওয়া সম্ভব। যার কারণে তখন আমরা এটাকে একটা চেকার বোর্ডের মাধ্যমে করি। চেকার বোর্ডটা আমি আবারও দেখাচ্ছি কিভাবে আঁকতে হয়। একটা বড় বক্স করব, বক্স করে এই গ্যামেট রাখার জন্য উপর এবং নিচ দিয়ে দুইটা ঘর করব। যেখান থেকে দাগ শুরু করেছিলাম সেখান থেকে এরকম একটা দাগ দিব। এবার চারটা করে যেহেতু গ্যামেট, এর ভেতরে চারটা ঘর তৈরি করব। এই দুইটা হয়ে গেল। এখানে আবার যখন করব তখন আবার দুইটা হবে, এখান থেকেও আবার দুইটা হবে। তাহলে এই গেল। একইভাবে এখান থেকে করলেও এরকম হবে। এখানে গ্যামেটগুলো সব বসাবো, চারটা গ্যামেট সিরিয়াল অনুযায়ী, এখানেও চারটা গ্যামেট সিরিয়াল অনুযায়ী বসাবো। তারপরে আমরা দেখব যে কি কম্বিনেশন পাওয়া যায়। তো দেখি আমরা, এই হচ্ছে আমার কম্বিনেশন করার পরে দেখা যাবে। তো যদি আমি ওই সেম কম্বিনেশনটা করি, তাহলে সব সময়ের জন্য আমার এই যে একটা ত্রিভুজ আঁকি, এই ত্রিভুজের যে 9টা ঘর থাকে বাহুতে, এই 9টা ঘরে সবসময় একই বৈশিষ্ট্য হয়। এবং যদি খেয়াল করি তাহলে এদের প্রত্যেকের কি আছে, বড় হাতের আই আছে, অবশ্যই তাহলে এরা সাদা হবে। আবার যখন আমরা দেখি তখন দেখি যে এই ঘরে সবসময় একই
বৈশিষ্ট্যের হয়ে থাকে। অর্থাৎ এখানেও যদি দেখি বড় হাতের আই আছে, তার মানে এই ৩টাও হবে হচ্ছে সাদা। তাহলে ৯ আর ৩ ১২, এটা হলো সাদা। এরপরে কি হয়, এই যে আরেকটা ত্রিভুজ আঁকলাম, এই ত্রিভুজের ৩টা শীর্ষ সবসময় একই হয়। তাহলে এক্ষেত্রে বড় হাতের আই নাই, গেল সাদা বাদ। এখন আসি বড় হাতের বি আছে, তার মানে হবে হচ্ছে ব্ল্যাক। এই ৩টা হবে ব্ল্যাক। বাকি আছে এই লাস্টের ঘর। এই ক্ষেত্রে যদি দেখি বড় হাতের আইও নাই, বড় হাতের বিও নাই, তার মানে এটা হবে সাদা, এই ব্রাউন। অর্থাৎ আমার ১২টা হলো সাদা, ৩টা হলো কালো আর একটা হলো ব্রাউন। এই হচ্ছে আমার মেন্ডেলের যেই সেকেন্ড ল এর প্রথম যে ডমিনেন্ট, মানে একটা বড় হাতের আই এর যে এপিস্ট্যাসিসের ঘটনা, সেটা এখানে ঘটবে। তাহলে আমার ১২টা হবে সাদা, ৩টা হবে কালো আর একটা হবে ব্রাউন, এবং এটা হচ্ছে F2 জেনারেশনে আমরা এই অনুপাতটা পাবো। আচ্ছা, এরপরে আসি যেটা, সেটা হচ্ছে রেসেসিভ এপিস্ট্যাসিস। রেসেসিভ এপিস্ট্যাসিস মানে হচ্ছে ছোট হাতের অক্ষরের একটা জোড়ার জিনটা, সাধারণত আমরা জানি যে রেসেসিভ জিন থাকলে, প্রকট জিন থাকলে রেসেসিভ জিনের বৈশিষ্ট্য প্রকাশ পায় না, কিন্তু এক্ষেত্রে উল্টা ঘটনাটা ঘটবে। রেসেসিভ জিন প্রকট বৈশিষ্ট্যের বৈশিষ্ট্যটাকে প্রকাশ করতে দিবে না। তো এক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে দেখো একটা দেখতেছি সি হচ্ছে রং তৈরি করতে পারে, এবং এই ক্ষেত্রে রংটা হচ্ছে বড় হাতের এ যদি সি থাকে, দুইজনে থাকে, তাহলে সেটা অ্যাগুইটি। অ্যাগুইটি কিরকম একটা রং? ধূসর একটা কালার। আর এখানে দুইটা ছোট হাতের এ যেটা থাকবে, সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে ব্ল্যাক। এটা নর্মাল বিষয়। কিন্তু এখানে দুইটা ছোট হাতের সি যদি থাকে, তাহলে সে হবে হচ্ছে এপিস্ট্যাসিস। এপিস্ট্যাসিস হওয়ার কারণে সেই রংটা তৈরি হবে হচ্ছে অ্যালবিনো। এখন অ্যালবিনো আর সাদা মনে হয় যেন একই, কিন্তু এদের পার্থক্য আছে। যদি কারোর রং সাদা হয়, তাহলে তার চোখের মনির কালারটা হয় হচ্ছে কালো। যদি সে নর্মাল সাদা হয়, তাহলে চোখের আইরিশের রংটা হবে কালো। কিন্তু যদি সে অ্যালবিনো হয়, তাহলে সে কোনো কালো কিন্তু একটা রং, এক্ষেত্রে তার ওই কালো রং প্রডিউস হবে না, আইরিশের রংটা হয়ে যাবে হালকা গোলাপি অথবা রেডিশ কালার। এইটা হচ্ছে অ্যালবিনো এবং সাদার মধ্যে পার্থক্য। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি, এই কম্বিনেশন বড় হাতের সি আর বড় হাতের এ একসাথে থাকলে হবে অ্যাগুইটি। যদি দুইটা ছোট হাতের এ থাকে, তাহলে হবে হচ্ছে ব্ল্যাক। আর দুইটা ছোট হাতের সি যেটা এপিস্ট্যাসিস হিসাবে আছে কিনা এইটা। এখন তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে কি খুঁজবো? প্রথমেই খুঁজবো যে দুইটাই ছোট হাতের সি আছে কিনা। যদি দুইটা ছোট হাতের সি থাকে, তাহলে বাকি কন্ডিশন কি আছে সেটা কোনো ফ্যাক্ট না, সে অ্যালবিনো হবে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে বড় হাতের সি এবং বড় হাতের এ একসাথে আছে কিনা। যদি থাকে তাহলে অ্যাগুইটি, আর যদি না থাকে তাহলে বুঝে নিতে হবে সেটা ব্ল্যাক হবে। তো আমরা দেখি কিভাবে কি হয়। তো প্রথমে আমরা একটা কালো ইঁদুর নিয়েছি বা ধূসর ইঁদুর নিয়েছি, আর একটা অ্যালবিনো, চোখের রংটা দেখলে বুঝতে পারছি এটা কিন্তু অ্যালবিনো কালার। তো প্রথম যেটা, সেটা হচ্ছে কালো রং, কারণ এই যে দুইটা ছোট হাতের এ আছে, তার মানেই হচ্ছে এটা ব্ল্যাক। দুইটা ছোট হাতের সি আছে, তার মানে হচ্ছে অ্যালবিনো। আর কিছু বলার দরকার নাই। এখন এখানে যখন আমি গ্যামেট তৈরি করব, ওই নিয়মে তৈরি করলে সবগুলা গ্যামেটই আমার এইটা আসবে। এই ক্ষেত্রে আমি যদি করি, সবগুলা গ্যামেট এইটা আসবে। এখন এইটা আর এইটা যখন নিব, তখন সি এ আর সি, দুইটা ছোট হাতের সি আর এই আসবে, অর্থাৎ এইটা পাবো। এই ক্ষেত্রে আমরা যদি দেখি, আমার প্রথম কথা দুইটাই ছোট হাতের, আমি যেটা খুঁজবো সবসময় আমি বলেছি দুইটা ছোট হাতের সি নাই। এখন দেখবো একটা বড় হাতের সি একটা বড় হাতের এ আছে কিনা। হ্যাঁ, আছে। তাহলে অবশ্যই এটা হবে হচ্ছে ধূসর বা অ্যাগুইটি কালার। এটা হচ্ছে F1 জেনারেশন। নেক্সটে যখন আমি যাব, তখন কি হবে, এই অ্যাগুইটি কালারের যেই কম্বিনেশন আছে, এইটাই কিন্তু আমার হবে হচ্ছে প্যারেন্টসের জিনোটাইপ। তাহলে যদি দেখি, এটা হচ্ছে প্যারেন্টসের জিনোটাইপ এবং সবাই এই অ্যাগুইটি হবে। এক্ষেত্রে আমরা আসি, গ্যামেট আমরা আগের থেকেই জানি যে কিভাবে তৈরি করতে হয়। সেই সিস্টেমে আমরা যখন তৈরি করলাম, এই পাশেও সেম পাবো, এবং এক্ষেত্রেও আমার চেকার বোর্ড তৈরি করতে হবে।
চেকার বোর্ড আমি তৈরি করলাম। চেকার বোর্ড তৈরি করার পর এখন আমি সবসময় যেটা বলি, এই ৯টা বৈশিষ্ট্য এক হবে। তাহলে কি আছে, বড় হাতের সি আছে, বড় হাতের এ আছে, তার মানে এই ৯টাতেই মিনিমাম একটা বড় হাতের সি আছে, বড় হাতের এ আছে, মানে ৯টা হবে হচ্ছে একুইটি। তারপরে বলেছি এই ৩টা কালার সবসময় একই হবে। তাহলে দেখি প্রথমেই ২টা করে সি আছে, আর কিছু দেখার দরকার নাই, হয়ে যাবে অ্যালবিনো। এরপরে কি বলেছি, যে এই ৩টা এক হবে। তাহলে কি আছে, ২টা করে বড় ছোট হাতের এ আছে, তার মানে হয়ে যাবে হচ্ছে ব্ল্যাক। এখন আসি শেষের ঘরটাতে, এইখানে ২টাই ছোট হাতের। আমি বলেছি এপিস্ট্যাসিস মানেই আগে খুঁজতে হবে এপিস্ট্যাসিস জিন আছে কিনা। তাহলে এপিস্ট্যাসিস আছে মানে হচ্ছে অ্যালবিনো। তাহলে ৯টা হবে ধূসর, ৩টা হবে কালো, আর এই ৩ প্লাস এই আরেকটা, এইটা মিলে হবে হচ্ছে অ্যালবিনো। আমি মনে হয় বুঝাইতে পেরেছি যে কিভাবে, কেন অ্যালবিনো হলো, কেন কালো হলো, আর কেন হচ্ছে ধূসর হলো। তাহলে আমরা যদি দেখি, এই ৯টা হচ্ছে ধূসর, এই ৩টা হচ্ছে কালো, আর এই 4টা হবে হচ্ছে অ্যালবিনো। এটা গেল একটা কম্বিনেশন। নেক্সট আমরা যখন আসি ডুপ্লিকেট ডমিনেন্ট এপিস্ট্যাসিস। ডুপ্লিকেট এখানে মূল বিষয়। ডুপ্লিকেট মানে হচ্ছে ২, তার মানে ডমিনেন্ট হচ্ছে ২টা লোকাস যেহেতু থাকে নন অ্যালিলিক, তার মানে ২টা লোকাসের ডমিনেন্ট অ্যালিলি এখানে এপিস্ট্যাসিস হিসাবে কাজ করবে, মানে দুইজনই বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিবে। তো আমরা দেখি এই ক্ষেত্রে এটা খুব সহজ। আচ্ছা, এখানে এপিস্ট্যাসিস হিসাবে কাজ করবে বড় হাতের এফ, মানে বড় হাতের অক্ষর মানেই ডমিনেন্ট, তাহলে ওই বড় হাতের যত অক্ষর থাকবে, যেহেতু দুইটাই বড় হাতের অক্ষর আছে, তাহলে দুজনই এখানে এপিস্ট্যাসিস হিসাবে কাজ করবে। এবং এপিস্ট্যাসিস হলে সেটা কি হবে, তাদের ফেদার দেখা যাবে। এখন ফেদার অ্যাবিসদের দেখা যায়, এবং কোথায় এই ফেদারটা দেখা যাবে, ওদের পায়ের যেই অংশটা থাকে, আমরা নর্মালি আমাদের দেশীয় অঞ্চলে যে মোরগ মুরগি দেখে থাকি, তাদের ক্ষেত্রে কিন্তু ফেদার থাকে না। যদি ফেদার্ড হয় তাহলে সেটা এপিস্ট্যাসিসের কারণে হয়ে থাকবে। আর শুধুমাত্র যখন কোনো বড় হাতের এফ বা বড় হাতের এস থাকবে না, তখনই সেটা হবে নন ফেদার্ড। এবং আমাদের অঞ্চলে আমরা যত দেখি ম্যাক্সিমামে কিন্তু নন ফেদার্ডই দেখে থাকি, পায়ের এদিকে কোনো এই ধরনের জিনিস থাকে না। তাহলে আমাদের এই ক্ষেত্রে প্রথমে কি খুঁজতে হবে, বড় হাতের এফ আছে কিনা, বড় হাতের এস আছে কিনা। যদি থাকে তাহলে সবগুলা পায়ে পালক থাকবে, আর যদি কোনো বড় হাতের অক্ষর না থাকে তখনই শুধু নন ফেদার্ড হবে। তো এক্ষেত্রে আমরা যখন দেখব এইটা হচ্ছে ফেদার্ড আছে, তার মানে বড় হাতের অক্ষর থাকবে, এটাতে ফেদার্ড নাই, তাহলে এইখানে ২টাই আছে, সে তো সবগুলা আছে যেহেতু হবে, একটা থাকলেও কিন্তু হবে, এরকম মাথায় রাখবো। ফেদার কিন্তু একটা যদি বড় হাতের অক্ষর থাকে, সেটা একটা বড় হাতের এফ আছে অথবা একটা বড় হাতের এস আছে, তাহলেও কিন্তু এপিস্ট্যাসিস। এইটা গেল কম্বিনেশন, এই ক্ষেত্রে এটা পাবো, এইটা আর এইটা নিলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা বড় হাতের এফ একটা বড় হাতের এস আছে, অর্থাৎ অবশ্যই সেটা ফেদার্ড হবে যত মোরগ মুরগি পাবো F1 জেনারেশনে। সেকেন্ড জেনারেশনে যখন আমি আসব, তখন আমার সবই কিন্তু ফেদার্ড মোরগ মুরগি পাচ্ছি, এবং এইটা হচ্ছে এদের জিনোটাইপ থাকবে। এই জিনোটাইপ অনুযায়ী যখন আমরা এটা ফিমেল গ্যামেট তৈরি করলাম, এই পাশে মেল গ্যামেট তৈরি করলাম, এবং এবার চেকার বোর্ড তৈরি করব। এই চেকার বোর্ড যখন আমি তৈরি করছি, এই সিরিয়াল অনুযায়ী গ্যামেটগুলো বসানোর পরে আমরা দেখব এই ৯টা একই বৈশিষ্ট্য, অর্থাৎ বড় হাতের এফ আছে, বড় হাতের এস আছে, তার মানে ৯টাই হচ্ছে ফেদার। এখন আসি এইখানে, অবশ্যই একটা করে বড় হাতের এস আছে মিনিমাম, তাহলে এও হচ্ছে ফেদার। এখানে আসি, এই ৩টা ঘরে এইটা, 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 বড় হাতের এফ আছে, তাহলে অবশ্যই ফেদার। শেষে যখন আসব, এর কোনো বড় হাতের অক্ষর নাই, তার মানে এ হচ্ছে ফেদার লেস হবে। তাহলে এই ক্ষেত্রে আমার কয়টা আসলো, ৯ আর ৩ ১২ আর ৩ ১৫, আর শেষের একটা হচ্ছে ফেদার, তার মানে 15:1 আমি এখানে পাবো। তাহলে আমার একটা হচ্ছে নন ফেদার্ড, আর বাকি সবগুলাই হবে হচ্ছে ফেদার্ড মোরগ মুরগি, এবং এটাকে বলা হচ্ছে ডুপ্লিকেট ডমিনেন্ট এপিস্ট্যাসিস। এরপরে আসি ডুপ্লিকেট রেসেসিভ এপিস্ট্যাসিস। এটা আমরা মানুষের ক্ষেত্রে একটা উদাহরণ দেখব। তো মানুষের ক্ষেত্রে আমরা বলি মুক ও বধির,
মুখ বধির ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে সাধারণত আমরা দেখি যে কানে শোনে না সে কথা বলতে পারে না, বা যে কথা বলতে পারে না সে কানে শোনে না। এই ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে যে বলতে পারলেও সে কানে বলতে পারার জিন স্বাভাবিক থাকলেও কানে না কানে শোনার জিনটা তাকে বাধা দেয়, যার কারণে সে বলতে পারে না। একইভাবে মানে যে কোনো একটা জোড়া এপিস্ট্যাসিস থাকে যার কারণে তার ক্ষেত্রে সে বলতে বা শুনতে পারে না। তাহলে ডুপ্লিকেট রিসেসিভ মানে দুইটাই ছোট হাতের অক্ষর যেখানে থাকবে, ধরো আমার দুইটাই ছোট হাতের এ আছে, তাহলে অবশ্যই এপিস্ট্যাসিস। দুইটাই ছোট হাতের বি আছে, তাহলেও সে এপিস্ট্যাসিস। মানে রিসেসিভ জোড়া দুই জোড়া থাকবে, দুজনই এখানে এপিস্ট্যাসিস হিসাবে কাজ করবে। তো মানুষের ক্ষেত্রে আমরা যে উদাহরণটা দেখব মূক ও বধিরের ক্ষেত্রে, ধরলাম যে যার বড় হাতের ডি আছে সে হচ্ছে বলতে পারে, সে মানে বলা তার জন্য স্বাভাবিক জিন। বড় হাতের ই মানে সে স্বাভাবিকভাবে শুনতে পারে। এখন আসি দুইটা ছোট হাতের ডি, এইটার ক্ষেত্রে অ্যালিল আর এর অ্যালিল হচ্ছে এইটা, তাহলে দুইটা ছোট হাতের ই এরা দুজনই কি হবে এপিস্ট্যাসিস। অর্থাৎ এদের দুইজনের উপস্থিতিতে সে হবে, যে কোনো এক জোড়া থাকলেই হচ্ছে আরেকজনের কাজ করতে দিবে না, যার কারণে সে হচ্ছে মূক ও বধির হয়ে যাবে। যে নর্মাল কখন হবে, যখন বলা এবং শোনার দুইটারই একটা করে স্বাভাবিক জিন থাকবে, তখনই তারা স্বাভাবিক হবে। এরকম না যে দুইটার একটারও যদি ডমিনেন্ট জিন না থাকে তাহলেই কিন্তু সে এপিস্ট্যাসিস হিসাবে কাজ করবে এবং মূকবধির হবে। যেমন এই ক্ষেত্রে তার বলার জিনটা স্বাভাবিক কিন্তু শোনার জিনটা এপিস্ট্যাসিস, যার কারণে তাকে বলতে দিবে না। আবার যদি এইটাতে দেখি তার শোনার জিনটা স্বাভাবিক কিন্তু বলার জিনটা এপিস্ট্যাসিস, যার কারণে সে শুনতে পারলেও তাকে শুনতে দিবে না, এক্ষেত্রে তার ক্ষেত্রে বাধা দিবে। যে এরকম ঘটনাগুলা ঘটে থাকে হচ্ছে এই ডুপ্লিকেট রেসেসিভের ক্ষেত্রে। আমরা একটু উদাহরণ দেখি মানুষের ক্ষেত্রে যেহেতু বললাম। আচ্ছা, এটা হচ্ছে দেখে আমরা বুঝতে পারছি, আর এই ছবিটা দেখে বলতে পারছি একজন বলতে পারে না আর একটা শুনতে পারে না। যেমন এ বলতে পারতো কিন্তু এই এপিস্ট্যাসিস শোনার জিন তাকে বলতে দিচ্ছে না, তাকে চুপ করিয়ে দিয়েছে। একইভাবে তার শোনার জিনটা স্বাভাবিক কিন্তু বলার জিন তাকে চুপ করিয়ে দিয়েছে, তাকে বলতে দিচ্ছে না। আমরা গ্যামেট তৈরি জানি, তাহলে দুজনই ডিপ অ্যান্ড মিউট হবে। গ্যামেট তৈরি করলাম 1 3 1 4 2 3 2 4, একইভাবে করলে এইটা আসলো। এখন এখান থেকে একটা আসবে আর এখান থেকে একটা আসবে, আসলে এইটা পাবো হচ্ছে এইটা। এখন দেখো এদের একটা বলার জিন স্বাভাবিক একটা শোনার জিন স্বাভাবিক, অর্থাৎ এই ক্ষেত্রে সে হবে নর্মাল F1-এ। তাহলে বাবা মা যদিও মূক ও বধির তারপরেও কিন্তু সকল সন্তানই হবে হচ্ছে স্বাভাবিক, যদি তাদের জিনোটাইপ ওইটা হয় আর কি। এখন সেকেন্ড জেনারেশনে যখন আসব তখন দেখলাম যে তারা সবাই যেহেতু স্বাভাবিক ওই জেনারেশনের সকল বাচ্চা কাচ্চা, সেক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা যদি দেখি কি ঘটনা করতে পারে নর্মাল, এদের এই 4 ধরনের গ্যামেট, এদের ক্ষেত্রেও 4 ধরনের গ্যামেট পেলাম। এখন আমি এটাকে চেকার বোর্ডে যখন দেখাবো তখন দেখো যে এই যে 9টা পেলাম, এই 9টার ক্ষেত্রে প্রত্যেকেরই একটা বলার জিন স্বাভাবিক একটা শোনার জিন স্বাভাবিক আছে প্রত্যেকেরই, তার মানে এই 9 জন হচ্ছে স্বাভাবিক। এই ক্ষেত্রে কি তার এইটা এপিস্ট্যাসিস তার মানে বলতে দিবে না, এইটা এপিস্ট্যাসিস বলতে দিবে না, এইটা এপিস্ট্যাসিস মানে বলতে দিবে না, তার মানে এই তিনটা একই বৈশিষ্ট্য। এই ক্ষেত্রে আমার কি এই জিনটা তার এপিস্ট্যাসিস, এই জিনটা এপিস্ট্যাসিস, তার মানে তাকে শোনার জিন স্বাভাবিক হলেও শুনতে দিবে না। তার মানে 3 আর 3 6টা হয়ে গেল মূকবধির। আর শেষেরটা তো কোনো দুইজনই আছে হচ্ছে এপিস্ট্যাটিক জিন, যার কারণে এটা তো অবশ্যই মূকবধির হবে। তাহলে 9:7 পাবো। 9 জন হচ্ছে স্বাভাবিক আর হচ্ছে 7 জন হচ্ছে মূকবধির। এদের ক্ষেত্রে আমরা তাহলে দেখলাম কি একটু জেনারেশনে 9 জন হচ্ছে স্বাভাবিক আর এই 7 জন হবে হচ্ছে মূকবধির, হয় বলতে পারবে না না হলে শুনতে পারবে না। এটা গেল আমার একটা এপিস্ট্যাসিস। এখন আসি ডমিনেন্ট রেসেসিভ
এপিস্ট্যাসিস, অর্থাৎ ডমিনেন্ট একটা জিনও এপিস্ট্যাসিস হিসাবে কাজ করবে, রেসিসিভ জিনটাও এপিস্ট্যাসিস হিসাবে কাজ করবে এবং অনুপাত হবে 13:3। 9:7টা যেরকম খুব গুরুত্বপূর্ণ, আগের যেটা দেখালাম মুখবৌদ্ধিক, ঠিক তেমনই এই এই অনুপাতটাও কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা, এখানে আমি ধরলাম যে সি হচ্ছে রং সৃষ্টিকারী একটা জিন, যেটা বড় হাতের সি থাকলেই রঙিন হবে, আদারওয়াইজ কিন্তু রঙিন হবে না। আচ্ছা, এখানে যেহেতু বড় হাতের সি নাই, তার মানে হচ্ছে সে হবে সাদা। এরপরে আসি হচ্ছে এই বড় হাতের আই, এ কি কাজ করবে? এপিস্ট্যাসিস হিসাবে কাজ করবে। এপিস্ট্যাসিস হলে সে রং তৈরি করতে দিবে না, তখনই সে হবে সাদা। আবার কি, আমরা যেই রেসেসিভ জিনটা নিয়েছি সেও হচ্ছে সাদা, যার কারণে এই ক্ষেত্রে আমরা বলছি ডমিনেন্ট তো এপিস্ট্যাসিস হিসাবে কাজ করছেই, প্লাস এই যে রেসেসিভ জিন, সে কোনো না কোনো রং তৈরি করা উচিত ছিল। ধরলাম একটা রং কালো হলো, আর একটা রং হচ্ছে বেগুনি অথবা গোলাপি হতে পারত, কিন্তু সে সাদা হচ্ছে। সাদাকে আমরা এখানে বর্ণহীন হিসাবেই ধরছি, যদিও রং সাদা একটা। তো সেক্ষেত্রে আমার এও এপিস্ট্যাসিস হিসাবে কাজ করছে, এজন্য আমরা বলছি ডমিনেন্ট রেসেসিভ এপিস্ট্যাসিস, এবং এক্ষেত্রে অনুপাতটা হবে 13:3। রং কখন হবে? অবশ্যই রং সৃষ্টিকারী জিন বড় হাতের সি থাকতে হবে এবং কোনো এপিস্ট্যাসিস জিন থাকা যাবে না, তখনই সেটা হবে হচ্ছে রঙিন, আদারওয়াইজ সেটা হবে হচ্ছে সাদা। এইটুকু আমাদেরকে মনে রাখতে হবে। এইটা কেন হোয়াইট আমরা একটু জানি। এখানে তো প্রথম আমার ওই একই রকম, প্রথমে খুঁজতে হবে এপিস্ট্যাটিক জিন আছে কিনা, অর্থাৎ বড় হাতের আই আছে কিনা। আচ্ছা, এইখানে তোমরা সব থেকে ভুল করো অনুপাত বের করার ক্ষেত্রে। বড় হাতের আই নাই, তার মানে এ সাদা হবে না। তখন তোমাদের মনে হয় বড় হাতের আই নাই, তার মানে রঙিন হবে, তার মানে এটা হচ্ছে রঙিন। কিন্তু রঙিন হইতে হলে কি লাগবে? শুধু বড় হাতের আই না থাকলেই রঙিন হবে না, সাথে বড় হাতের সিও থাকতে হবে। এখানে কিন্তু বড় হাতের সি নাই, যার কারণে এও হয়ে যাবে সাদা। কিন্তু এইখানে তোমরা ওই যে দুইটাই বড় হাতের আই দেখে মনে করো যে এপিস্ট্যাটিক জিন সাদা, ওই জন্য এ নাই দেখে এটাকেও রঙিন বানাই ফেলো, তখন তোমার এই 13:3 হয় না, হয়ে যায় উল্টাপাল্টা। তো সেক্ষেত্রে একটু ঝামেলা হয়, এইটা একটু কেয়ারফুল থাকবা যে এই শেষেরটাও কিন্তু সাদাই হবে। আর বড় হাতের আই থাকলে এপিস্ট্যাটিক মানেই হচ্ছে সে হচ্ছে সাদা তৈরি করবে। এখন আমরা দেখি এই মোরগটা হচ্ছে সাদা আর এই মুরগিটা হচ্ছে সাদা। প্রথমটা সাদা, তার কারণটা হচ্ছে বড় হাতের আই আছে, এপিস্ট্যাটিক জিন আছে। এই ক্ষেত্রে সাদা, এপিস্ট্যাটিক জিন নাই, আবার রং তৈরির জিনও নাই, যার কারণে হচ্ছে সাদা। তো প্রথমটাকে আমরা হোয়াইট লেগ হর্নস বলছি, আর পরেরটাকে ওয়াইনডট বলছি। গ্যামেট তৈরি করলে এরকম গ্যামেট তৈরি হয়। এই ক্ষেত্রে এ প্রথমেই দেখবো এপিস্ট্যাটিক জিন আছে কি নাই। হ্যাঁ, এপিস্ট্যাটিক জিন আছে, অবশ্যই হবে হচ্ছে সবাই সাদা। এটা হচ্ছে F1 জেনারেশন। নেক্সট জেনারেশনের সবই সাদা আছে, তার মানে পরের জেনারেশনে যদি যায় তাহলে দেখি এরা সাদা, এদের জিনোটাইপ হচ্ছে এইটা, এবং এদের ক্ষেত্রে আমার 4 ধরনের গ্যামেট তৈরি হবে। এই গ্যামেটগুলাকে এবার যদি আমি চেকার বোর্ডে বসাই তাহলে দেখব, আমি আবার আসি সেই একই কথা, এই 9টা একই বৈশিষ্ট্য। কখন এই 9টা একই বৈশিষ্ট্য হবে? যখন এইটা হচ্ছে 1-3, এটা হচ্ছে 1-4, 2-3, 2-4, একইভাবে 1-3, 1-4, 2-3, 2-4, এই অনুযায়ী গ্যামেট তৈরি করব এবং এই সিরিয়াল অনুযায়ী বসাবো, তাহলেই কিন্তু আমি এই যে ত্রিভুজ দেখাচ্ছি এটা কিন্তু সম্ভব। আদারওয়াইজ ত্রিভুজের এই সিস্টেমটাতে তুমি খুঁজে বের করতে পারবে না, তখন তোমাকে ইন্ডিভিজুয়ালি খুঁজে বের করতে হবে। তাহলে এই 9টা হলো আমার হচ্ছে সাদা। আমরা আবার বলেছি এই 3টা একই বৈশিষ্ট্য হয়, তার মানে বড় হাতের আই আছে, অবশ্যই সাদা হবে। তার মানে আমার 9 আর 3 12 হয়ে গেল। আবার আরেকটা ত্রিভুজ এইটা, এই ক্ষেত্রে আমরা দেখব হচ্ছে বড় হাতের আই নাই, এখন খুঁজবো বড় হাতের সি আছে কিনা। হ্যাঁ, বড় হাতের সি আছে, তাহলে এই 3টা হবে হচ্ছে রঙিন। এখন শেষেরটাতে যখন আসবো বড় হাতের আই নাই, তার মানে হচ্ছে রঙিন হওয়ার কথা, কিন্তু রঙিন হতে হলে অবশ্যই বড় হাতের সি লাগবে, সেটা নাই, তার মানে এও হয়ে যাবে সাদা। তাহলে 9 আর 3 12, 12 আর 1 13, তাহলে 13টা হলো সাদা আর 3টা হবে
রঙিন, অর্থাৎ 13:3 পাবো হচ্ছে অনুপাত। এইটা কিন্তু অনেক বেশি আসে এই উদাহরণটা, এজন্য এটা একটু ভালো করে পড়ার চেষ্টা করবা। তাহলে আমার 13টা হবে সাদা আর এই 3টা হবে রঙিন, যেখানে F2 এর অনুপাত হবে 13:3। এরপরে আমরা দেখি ডুপ্লিকেট জিন উইথ কোয়ামুলেটিভ ইফেক্ট 9:6:1। 16টাই হবে, 9 3 15 এক 16, যতগুলাই করিয়েছি দেখো টোটাল কাউন্ট করলে 16টাই হচ্ছে। এখন কি ডুপ্লিকেট মানেই বুঝতে পারছি দুইটা জিন যে থাকবে তাদের সম্মিলিত প্রভাবে আরেকটা ভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ পাবে, এজন্য এটাকে আমরা বলছি ডুপ্লিকেট জিন উইথ কোয়ামুলেটিভ ইফেক্ট। এইটাও অনেক আসে পরীক্ষাতে। তো আমরা দেখি এখানে বড় হাতের এস আর বড় হাতের আর দুইটা ভিন্ন লোকাসের দুইটা জিন, এবং এরা রং তৈরি করে। সেই রংটা হবে কি স্যান্ডি। স্যান্ডিটা হচ্ছে রেডের থেকে আরেকটু ফেডেড কালার, মানে রেডের কাছাকাছি একটা কালার। আচ্ছা, পুরোপুরি রেড না। যখন একটা বড় হাতের এস অথবা একটা বড় হাতের আর থাকবে তখন, মানে রেড কালারটা হচ্ছে মূল কালার আর এখানে তার সাথে স্যান্ডি কালার। তো হচ্ছে যখন হয় বড় হাতের অক্ষর যে কোনো একটা থাকবে, হয় বড় হাতের এস অথবা বড় হাতের আর, তখন হবে কিন্তু সে স্যান্ডি। কিন্তু যখন দুজনই থাকবে, বড় হাতের এসও একটা থাকবে বড় হাতের আরও একটা থাকবে, তখন সেই হালকা স্যান্ডি লাল কালারটা হয়ে যাবে গাঢ় লাল, যেটাকে আমরা রেড বলছি। তার মানে দুইটা লোকাসের দুইটা জিন, ধরো এটাকে আমি এভাবে বলতে পারি, বড় হাতের এস থাকলে যতটুকু রং হলে লাল হতো, বড় হাতের আর যখন আসছে তখন আরও একটু বেশি উৎপাদন করলে সেই রংটা হবে লাল। কিন্তু যখন একজন একজন থাকছে তখন যতটুকু প্রোটিন বা যতটুকু উপাদান তৈরি করছে সেটাতে পুরোপুরি লাল হচ্ছে না, লালের কাছাকাছি একটা কালার আসছে, সেটাকে আমরা বলছি হচ্ছে স্যান্ডি কালার। আর যখন কোনো বড় হাতের আর থাকবে না, দুইটাই ছোট হাতের আর হবে, তখনই শুধুমাত্র হবে হচ্ছে হোয়াইট। এরকম না দুইটা ছোট হাতের এস হলে কিন্তু আবার হবে না, দুইটা শুধুমাত্র ছোট হাতের আর থাকলেই হবে হচ্ছে সাদা। এইটা কিন্তু বুঝতে হবে, এখানে এটা কিন্তু একটু ট্রিকি হয়। আচ্ছা, তাহলে বড় হাতের এস থাকলে স্যান্ডি, বড় হাতের আর থাকলে স্যান্ডি, একটা বড় হাতের আর একটা বড় হাতের এস থাকলে হচ্ছে রেড। আর হোয়াইট কখন হবে? যখন ওই যে ছোট হাতের দুইটা আর থাকলেই সেক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে, বা দুইটাই ছোট হাতের এস থাকলে হোয়াইট হয়ে যাচ্ছে, কারণ এক্ষেত্রে তো আর কিছু করার নাই, এখানে দুইটা ছোট হাতের এসও লিখে নিতে পারো। তো এক্ষেত্রে আমরা যদি দেখি প্রিভিয়াস যেটা আছে তোমরা অনেকে দেখে নিতে পারো। তো এক্ষেত্রে আমাদের যেটা আসবে অনুপাতটা আমরা যদি দেখি এস স্যান্ডি এও স্যান্ডি, তার কারণ এর শুধু বড় হাতের একটা এস, বড় হাতের এস আছে, এর শুধু বড় হাতের আর আছে, যার কারণে দুইটাই হচ্ছে স্যান্ডি কালার। এইটা হচ্ছে গ্যামেট, গ্যামেট থেকে এখানে আসলে রেড হয়ে যাবে, কারণ বড় হাতের এসও আছে বড় হাতের আরও আছে, তাহলে সব হয়ে গেল রেড কালার। এরপরে যখন দুইটা রেড রেডের ক্রস হবে, এই হচ্ছে গ্যামেট, একটা তো তৈরি করা আমরা শিখেছি অলরেডি। এখন যখন এইটা দেখাবো আমরা ওই একই নিয়মে যাচ্ছি, এখানে প্রত্যেকের বড় হাতের একটা এস আছে বড় হাতের আর আছে, যার কারণে এ হয়ে যাবে রেড কালার। আচ্ছা, এইটার ক্ষেত্রে একই বৈশিষ্ট্য হবে, তিনটা বড় হাতের আর আছে প্রত্যেকের এক মিনিমাম একটা করে, তার মানে স্যান্ডি কালার। এখানে যখন আসবো প্রত্যেকের বড় হাতের একটা করে এস আছে, তার মানে স্যান্ডি কালার। 9টা আর এখানে এই 6টা হয়ে গেল 9:6। শেষেরটা যেটা আসবো এখানে না আছে বড় হাতের আর না আছে বড় হাতের এস, বা সিঙ্গেল একটা করেও কোনো বড় হাতের অক্ষর নাই, যার কারণে এ হয়ে যাবে হচ্ছে সাদা। তাহলে আমার অনুপাত আসবে হচ্ছে 9:6:1। এখানে কোয়ামুলেটিভ প্রভাবটা কি, একটা বড় হাতের এস এবং একটা বড় হাতের আই আর দুজনের সংযোজিত, দুজনের একত্রিত হওয়ার ফলে বৈশিষ্ট্যটা একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলছি হচ্ছে কোয়ামুলেটিভ ইফেক্ট। কয়েকটা জিনের সম্মিলিত অবস্থানের কারণে বৈশিষ্ট্যটা একটু আলাদা হয়ে যায়। এখন আমরা আরেকটা দেখব, এটা ব্যতিক্রম, কিন্তু এটা হচ্ছে এপিস্ট্যাসিস না, যেমন কমিউলেটিভ ইফেক্টটাও কিন্তু এপিস্ট্যাসিস না। এই দুইটা একটু শেষের যে দুইটা দেখাচ্ছি এটা একটু আলাদা। তো
তো কমপ্লিমেন্টারি জিন, কমপ্লিমেন্টারির বাংলা হচ্ছে পরিপূরক। পরিপূরক জিন কারা? যেসব জিন আমি একটু উদাহরণ দিই তাহলে তোমাদের জন্য অনেকটা সুবিধা হতে পারে। ধরো তোমরা ক্লাসে আসছো, কিন্তু কোনো টিচার ক্লাসে আসবে না ওই দিন, তাহলে কিন্তু তোমাদের ক্লাসটা হবে না। আবার এমন কিছু দিন হয় যে টিচার আসে কিন্তু কোনো স্টুডেন্ট আসে না, তাহলেও কিন্তু ওই ক্লাসটা হয় না। ক্লাসটা হইতে হলে কি লাগবে? টিচারকেও লাগবে, স্টুডেন্টকেও লাগবে, তাহলেই কিন্তু ক্লাসটা হবে। তাহলে এই যে ক্লাসটার জন্য দুইটা জিনিস কিন্তু প্রয়োজন, এজন্য একজন আরেকজনের পরিপূরক। অর্থাৎ এখানে টিচার এবং স্টুডেন্ট পরস্পরের পরিপূরক হিসাবে কাজ করছে ক্লাসটা হওয়ার জন্য। ঠিক তেমনি কোনো বৈশিষ্ট্য প্রকাশের জন্য যদি ভিন্ন লোকাসে দুইটা জিনেরই উপস্থিতি দরকার হয়, তখন আমরা তাকে বলি হচ্ছে পরস্পরের কমপ্লিমেন্টারি জিন বলি। এক্ষেত্রেও আমার অনুপাত কিন্তু 9:7 হবে। আমরা আগে একটা পড়েছি যেটার ক্ষেত্রে আমার হচ্ছে ডুপ্লিকেট রিসেসিভ জিনের যে অনুপাতটা ছিল এপিস্ট্যাসিস, সেক্ষেত্রেও কিন্তু 9:7, কিন্তু ওইটা এপিস্ট্যাসিস, ওইটার ব্যাখ্যা আলাদা, এইটার ব্যাখ্যা কিন্তু আলাদা। তো দেখি আমরা কি হয়। এখানে হচ্ছে বড় হাতের সি, এটা একটা রং সৃষ্টিকারী জিন, মানে বড় হাতের সি থাকলে কালার হবে। সেই কালারটা কি হবে সেটার জন্য আমরা ধরে নিলাম বড় হাতের পি। আমি ধরতাম যদি রেড, তাহলে বড় হাতের আর লিখতাম। অর্থাৎ বড় হাতের অক্ষর থাকলে সেটা হবে হচ্ছে সেই কালারের জিন। তাহলে বড় হাতের পি হচ্ছে পার্পেল এবং বড় হাতের সি হচ্ছে কালার। কিন্তু শুধু বড় হাতের পি থাকলো কিন্তু দুইটাই ছোট হাতের সি থাকলো, তাহলে কিন্তু পার্পেল হবে না। পার্পেল হইতে হলে পার্পেলের জিনটা যেমন লাগবে, কালার তৈরির জিন বড় হাতের সিও লাগবে। অর্থাৎ রঙের জিন আছে কিন্তু রং তৈরি হচ্ছে না, কারণ তার পরিপূরক যেই জিনটা সে যদি উপস্থিত না থাকে, তাহলে বড় হাতের সি এবং বড় হাতের পি এরা পরস্পরের পরিপূরক হিসাবে কাজ করবে এখানে। তাহলে পার্পল তখনই হবে যখন দুইটো ভিন্ন লোকাসে দুইটা জিনই একত্রে উপস্থিত থাকবে। আর হোয়াইট কখন হবে? ধরো এখানে আমার হচ্ছে এটা তো রেসেসিভ বৈশিষ্ট্য, রং তৈরির জিনই নাই। সহজ কথা, রং তৈরির জিনও নাই। আর পার্পেলের জন্য তো আমি বড় হাতের পি ধরেছি, আর এখানে ছোট হাতের পি আছে, সেহেতু তো রং তৈরি হবেই না। সেক্ষেত্রে এ হবে সাদা রঙের। একইভাবে আমরা প্রথম যেটা সেইটা সাদা, পরেরটাও আমরা সাদা দেখছি। প্রথমটা সাদা কারণ পার্পেল কালার নাই, পার্পেল কালারের জিনটা নাই। এখানে সাদা কারণ রং তৈরির জিনটা নাই, এই কারণে দুজনই কিন্তু সাদা হয়েছে। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমরা যেই গ্যামেটগুলা পেলাম, এই গ্যামেটের ক্ষেত্রে এইখানে আসি যখন, এই কিন্তু সব সাদা ফুল ছিল, বাবা মা সবাই কিন্তু সাদা ফুল। কিন্তু সন্তান যখন আসছে তখন সে হয়ে গিয়েছে পার্পেল, কারণ তার বড় হাতের পি আছে রং তৈরির যে কালারটা হবে, এবং রং সৃষ্টির জন্য বড় হাতের সিও আছে। তাহলে F1 জেনারেশনে একটা সবগুলাই হচ্ছে রঙিন ফুল পাওয়া যাবে। খুবই ভালো লাগবে যে এরকম যে আমি বাজার থেকে দুইটাই সাদা ফুলের উদ্ভিদ নিয়ে আসছি, কিন্তু আমার নেক্সট জেনারেশনে গিয়ে দেখা গেল সব রঙিন ফুল হয়ে গিয়েছে, তখন খুবই ভালো লাগবে। তো এই ক্ষেত্রে হয়ে থাকে এরকম যে অনেক সময় বোঝা যায় না। এখন আসি হচ্ছে আমরা পরের জেনারেশন যখন দেখব, সবই যেহেতু পার্পেল কালার হয়েছে, এই পার্পেল কালারের গ্যামেট তৈরি আমরা জানি কিভাবে তৈরি করতে হয়। তাহলে 4 ধরনের গ্যামেট তৈরি হবে। এই গ্যামেটগুলোকে এখন আমরা যখন চেকার বোর্ডে বসাবো তখন দেখব ওই অনুযায়ী বসালে এই 9টা যেহেতু একরকম বৈশিষ্ট্য দিবে, প্রত্যেকের বড় হাতের সি একটা, বড় হাতের পি একটা আছে, বেশি তো থাকতেই পারে কিন্তু মিনিমাম। তাহলে এই 9টা হচ্ছে এক কালারের, মানে পার্পেল কালারের। এখানে যখন আসবো বড় হাতের পি আছে 3টা ঘরেই, কিন্তু কোনো বড় হাতের সি নাই, তার মানে রং তৈরি করতে পারবে না, সাদা হয়ে যাবে। এখানে যখন আসবো তখন তাদের বড় হাতের সি আছে, মানে রং তৈরি করতে পারে, কিন্তু কি রং তৈরি করবে সেই রঙের জিনটা নাই, কারণ ছোট হাতের পিটাকে আমরা সাদা হিসাবে ধরেছি, রঙিনের বিপরীতে আমরা সাদা ধরেছি যেহেতু, সেটা হবে সাদা। আর শেষেরটাতে আমার রং তৈরির জিনও নাই, আবার যেই তৈরি করবে যে রংটা হবে সেই রঙের জিনটাও নাই, যার কারণে সেও হবে সাদা। তাহলে 6, 3 আর 3 6 আর 1 7, অর্থাৎ
7 এই অনুপাতে আমরা পাবো হচ্ছে কমপ্লিমেন্টারি জিনের ক্ষেত্রে। এক্ষেত্রে ব্যাখ্যাটা এভাবে দিতে হবে যে বড় হাতের সি এবং বড় হাতের পি যেহেতু পরস্পরের পরিপূরক জিন, এজন্য তাদের উপস্থিতিতেই রংটা প্রকাশ পেয়েছে, আদারওয়াইজ কিন্তু রংটা প্রকাশ পাবে না। এটা F2 জেনারেশন, এবং এক্ষেত্রে আমরা এই 9টা পাবো হচ্ছে পার্পেল, আর এই 7টা পাবো হচ্ছে সাদা রঙের ফুল। এরপরে আমরা আসি হচ্ছে রিভার্সন বা অ্যাটিভিজম। এটা এরকম হয় যে বহু বছর পূর্বের একটা বৈশিষ্ট্য যদি কয়েক বংশ পরে পুনরায় আবির্ভাব ঘটে, তখন আমরা এটাকে বলি রিভার্সন বা অ্যাটাভিজম। দেখা যায় কোনো বংশের হঠাৎ করে একটা বাচ্চার মধ্যে একটা বৈশিষ্ট্য আসলো, বলা হলো যে এটা এর দাদার দাদার ছিল। বেশ কয়েকটা বংশধর পরে যদি হঠাৎ করে কারোর ভিতরে পূর্বপুরুষের কোনো বৈশিষ্ট্য, বেশ কয়েক কিন্তু প্রজন্ম, এরকম না দাদার ছিল বাবার আসে নাই তার আসছে, তাহলে হবে না, তারও থেকে বেশি কয়েকটা প্রজন্ম আগের কোনো বৈশিষ্ট্য যদি আসে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে রিভার্সন বা অ্যাটিভিজম। তাহলে এই পর্যন্ত ছিল হচ্ছে এই চ্যাপ্টারটা। আমরা নেক্সট ক্লাসে আরেকটা নতুন চ্যাপ্টার দেখবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।